আসসালামু আলাইকুম। চতুর্থ পর্ব কৃষি ডিপ্লোমা, বিষয় বালাই ব্যবস্থাপনা ১, ইউনিট ৭ এর দানা জাতীয় শস্যের ক্ষতিকর কীটপতঙ্গের জীবনচক্র, ক্ষতির ধরন ও লক্ষণ এবং দমন ব্যবস্থাপনা বিষয়ে অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি সকল শিক্ষার্থীকে। আমি এস.এম. ফেরদৌস, অধ্যক্ষ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, দৌলতপুর, খুলনা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং এটুআই এর যৌথ উদ্যোগে অনলাইন ক্লাসে আমি গত সপ্তাহের শনিবারে ধানের কয়েকটি প্রকার, জীবনচক্র, ক্ষতির ধরন ও লক্ষণ এবং প্রতিকারসমূহ নিয়ে আলোচনা করেছিলাম। দানাদার খাদ্যশস্যের আরও কয়েকটি পোকা আজকে আমরা আলোচনা করব। আমাদের আলোচনার ক্ষেত্রটি একই ধরনের পোকার জীবনচক্র, ক্ষতির ধরন ও লক্ষণ এবং প্রতিকারসমূহ। আজকে যে পোকাগুলো আলোচনা করব তার মধ্যে ধানের লেদা পোকা, শীষকাটা লেদা পোকা এবং থ্রিপস পোকা, আর গমের তার পোকা ও জাপ পোকা। আজকের আলোচনা শেষে শিক্ষার্থীরা যা শিখতে পারবে তা হলো ধানের লেদা পোকা, শীষকাটা লেদা পোকা ও ধানের থ্রিপস পোকার জীবনচক্র, ক্ষতির ধরন ও লক্ষণ এবং দমন ব্যবস্থাপনা সম্পর্কে জানতে পারবে। একইভাবে গমের তার পোকা ও জাপ পোকা, তার জীবনচক্র, ক্ষতির ধরন ও লক্ষণ এবং দমন ব্যবস্থাপনা সম্পর্কে জানতে পারবে। তো প্রথমেই আসি আমরা ধানের লেদা পোকা। লেদা পোকার ইংরেজিতে যাকে বলে সোয়ার্মিং ক্যাটারপিলার, বাংলাদেশের প্রায় সব জেলাতেই এই পোকাটা দেখা যায়। আউশ ধানে বেশি ক্ষতি করে থাকে এই পোকাটি, তবে রোপা আমন ও বোরোতেও দেখা যায়। এর যে পূর্ণাঙ্গ মথ সেটি ধূসর বর্ণের। এদের সামনের পাখার মধ্যস্থলে একটি সুস্পষ্ট দাগ থাকে এবং পিছনের পাখা সাদাটে বর্ণের। আমরা এক নজরে এখানে এই পোকাটির বিভিন্ন স্তর দেখালাম। এ পোকার জীবনচক্র যদি আমরা আলোচনা করি, লাইফ সাইকেল, তাহলে স্ত্রী মথ পাতার তলায় গুচ্ছ গুচ্ছ করে ডিম পাড়ে। ধানের পাতার 5 থেকে 6 দিনে এরা 200 থেকে 300টা ডিম পাড়তে পারে। ডিম থেকে 2 থেকে 5 দিন পর কিড়া বা শূককীট বের হয়। এখানে কিড়া দেখা যাচ্ছে ধানের পাতায় উপর অবস্থান করছে। শূককীট 18 থেকে 33 দিন পর মুখকীটে পরিণত হয় এবং মুখকীট 7 থেকে 33 দিন পর পূর্ণাঙ্গ পোকায় পরিণত হয়। পূর্ণাঙ্গ পোকা 7 থেকে 10 দিন বাঁচে। এখানে আমরা এই যে কিড়া, তারপরে এটা মুখকীট, এখানে পূর্ণাঙ্গ পোকার ছবি দেখানোর চেষ্টা করেছি। এই পোকার ক্ষতির প্রকৃতি ও লক্ষণ হচ্ছে কিড়া রাতের অন্ধকারে শুকনো ধান গাছের যে জমি সেখানে ক্ষতি করে। কিড়া ও পূর্ণবয়স্ক উভয়ই ধানের পাতার পাশ থেকে খেতে থাকে। এরা চারার গোড়াও কেটে দেয়। এ পোকার আক্রমণে ধান খেতে মনে হবে যে গরুতে খেয়ে গেছে, গরুতে খাওয়ার মতো তার লক্ষণটা প্রকাশ পায়। এ পোকার বিপুল সংখ্যক কিড়া
একত্রে চলাফেরা করে বলে এদেরকে সর্মিং ক্যাটারপিলার বলা হয়। এ পোকার আক্রমণে শতকরা 100 ভাগ ফসল নষ্ট হতে পারে। বিভিন্ন সময় এই প্রতিবেদন পাওয়া গেছে। এ পোকার দমন ব্যবস্থাপনা আলোচনা করলে আমরা প্রথমেই বলতে হবে যে ধান কাটার পর ক্ষেতের নাড়া পুড়িয়ে দিয়ে বা জমি চাষ করে এ পোকার সংখ্যা অনেক কমিয়ে ফেলা যায়। জমি আমরা চাষ যদি করতে পারি তাহলে যে পোকার যে ডিম, কীড়া বা পুত্তলি এগুলো সূর্যের আলোকে চলে আসবে এবং পোকা খাদক পাখি এটা খেয়ে ফেলবে এবং এইভাবে পোকার সংখ্যা কমানো যায়। আলোর ফাঁদ ব্যবহার করে পূর্ণবয়স্ক যে মথ সেটা ধরে ফেলে মারা যায়। ডিমের গাদা সংগ্রহ করে বাঁশের বুস্টারের সাহায্যে এটা দমন করা যায়। ফসলের জমিতে পার্চিং বা ডালপালা পুঁতে পোকা খাদক পাখির বসার ব্যবস্থা করতে হবে, তাহলে এই পোকা খেয়ে আক্রমণটা অনেক কমাতে পারে। আক্রান্ত ক্ষেত সেচ দিয়ে ডুবিয়ে দিয়ে এদের সংখ্যা কমানো যেতে পারে। শতকরা 25 ভাগ পাতার ক্ষতি হলে অনুমোদিত কীটনাশক ব্যবহার করা যাবে। এরপরে আমরা যে পোকাটি নিয়ে আলোচনা করব সে পোকাটির নাম ধানের শীষ কাটা লেদা পোকা, ইংরেজিতে যাকে আমরা বলি ইয়ার কাটিং ক্যাটারপিলার। তার শীষটা কাটবে। এ পোকাটি ধানের জন্য খুবই ক্ষতিকর। এ পোকার কীড়া বা লার্ভা আধা পাকা ধানের শীষ কেটে দেয় বলে এই পোকার নাম শীষ কাটা লেদা পোকা। এরা ঝাঁক বেঁধে ধানের ক্ষতি করে বলে ইংরেজিতে এদেরকে আর্মি ওয়ার্ম বলা হয়। মথের বর্ণ হালকা ইটের মতো, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছবি। এদের সামনের পাখার মধ্যস্থলে হালকা দাগ থাকে, এবং কিনারে কালো সারিবদ্ধ ভাবে বিদ্যমান থাকে। এর যে জীবনচক্র পূর্ণাঙ্গ যে মথ পাতার ভাঁজে বা পত্র খোলকের ভিতরে সারিবদ্ধভাবে কিংবা থোকায় থোকায় 800 থেকে 1000টি ডিম পাড়ে। 7 থেকে 10 দিনের মধ্যে এই ডিম ফুটে শুককীট বের হয়। শুককীট 20 থেকে 48 দিন থাকে শুককীট অবস্থায় এবং পরে মুক্কীটে রূপান্তরিত হয়। মুক্কীট অবস্থায় এরা 7 থেকে 29 দিন থাকার পর পূর্ণাঙ্গ পোকায় পরিণত হয়। এ অবস্থায় এরা 7 থেকে 10 দিন বাঁচে। সাধারণত 34 থেকে 86 দিনের মধ্যে এদের জীবনচক্র সম্পন্ন হয়। এ পোকাটি খুবই ক্ষতিকর, আমি আগে উল্লেখ করেছি। এ পোকার ক্ষতির প্রকৃতি ও লক্ষণ হচ্ছে সদ্যজাত কীড়াগুলো ধান গাছের কচি পাতার ত্বক খায়। কীড়া রাতের অন্ধকারে আধা পাকা ধানের শীষ কেটে দেয়। এইভাবে ছবিতে দেখা যাচ্ছে যে শিশির উপরে বসে সে এখান থেকে শীষটা কেটে দেয়। কীড়া ও পূর্ণবয়স্ক উভয়ই ধানের পাতার পাশ থেকে খেতে থাকে। এখানে ছবিতে দেখানো হয়েছে এরকম ভাবে খায়। এরা শীষের গোড়াও কেটে দেয়। এ পোকার আক্রমণে শতকরা 100 ভাগ ফসল নষ্ট হতে পারে বলে জানা গেছে। এ পোকার দমন ব্যবস্থাপনা যদি আমরা আলোচনা করি তাহলে প্রথমেই বলতে হবে যে বাঁশ দিয়ে পরিপক্ক ধানটা যখন পেকে যায় পরিপক্ক, হেলিয়ে বা শুয়ে দিলে আক্রমণ অনেকটা কমে যায়। আগাম পাকে এমন জাত চাষ করতে হবে। জমির চারপাশ থেকে যে বন্য ঘাস থাকে বা আগাছা থাকবে সেগুলো অবশ্যই পরিষ্কার করতে হবে। আইলের উপরে বিশেষ করে এটা পরিষ্কার করা দরকার। ফসল কাটার পর
ক্ষেতের নাড়া পুড়িয়ে দিলে বা জমি চাষ করে এই পোকার সংখ্যা অনেক অংশে কমিয়ে ফেলা যায়। এটা ফসল কাটার পর নালাটা পুড়ালে যে না জমিতে যে পোকার ডিম থাকে বা যে শূককীট বা মুখকীট এগুলো মরে যায় এবং জমি চাষ করলে এই ডিম, শূককীট, মুখকীট এগুলো জমির উপরে চলে আসে, তখন পোকা খাদক পাখি এগুলো খেয়ে ফেলে। আলোর ফাঁদ ব্যবহার করে পূর্ণবয়স্ক মদ ধরে মেরে ফেলা যায়। আক্রান্ত ক্ষেত সেচ দিয়ে ডুবিয়ে দিয়ে এবং পাখির খাওয়ার জন্য ক্ষেতের ডালপালা পুঁতে দিয়েও এদের সংখ্যা কমানো যায়। পাখি একটা প্রশ্ন আসতে পারে যে পাখি খাওয়ার জন্য ক্ষেতের ডালপালা পোঁতাকে আমরা কি বলতে পারি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তখন এটাকে পার্চিং বলা হয়। পোকা খাদক পাখি বসার যে ব্যবস্থা তাকে পার্চিং বলে। এই পার্চিং দিলে পাখি বসতে পারে এবং পাখি এখানে বসে পোকাগুলো খেয়ে থাকে। প্রতি একরে 20টি বাঁশের কঞ্চি বা ফুটবল খেলার যে বার, গোলপোস্ট এরকম ধরনের বেঁধে দিলে সেখানে পাখি বসতে পারে। ধান খেতে প্রতি বর্গমিটারে যদি 2 থেকে 5টা কীড়া পাওয়া যায় তাহলে অনুমোদিত কীটনাশক ব্যবহার করতে হবে। এটা বাণিজ্যিক নামে অনেক ধরনের কীটনাশক বাজারে পাওয়া যায়। আমরা যে কোনো একটি কীটনাশক সঠিক সময়ে, সঠিক মাত্রায়, সঠিক নিয়মে ব্যবহার করলে এ পোকা দমন করা যায়। এরপরে আসে ধানের থ্রিপস পোকা। ইংরেজিতে এটাকে আমরা রাইস থ্রিপস বলি। এ পোকাটি ধানের জন্য মাঝে মধ্যে বেশ ক্ষতির কারণ হয়ে থাকা যায়। বিশেষ করে যখন খরা চলে তখন এই পোকাটি বেশি ক্ষতি করে। বোরো ও আমন ধানে পোকাটি খুবই ক্ষতিকর। পূর্ণবয়স্ক পোকা কালো রঙের, আমরা দেখতে পাচ্ছি এটা খুব ছোট, খালি চোখে দেখা যায় না, এটা একটু বড় করে দেখানো হয়েছে এবং পাখায় কাটা থাকে। এরা পাখাযুক্ত বা পাখাবিহীন হতে পারে। এই থ্রিপসের ডিম এবং এটা হচ্ছে বাচ্চা। এর জীবনচক্র যদি আলোচনা করতে হয় তাহলে দেখা যাবে স্ত্রী পোকা একটি একটি করে ডিম পাড়ে, ডিমের রং সাদা হয়। আমরা আগে স্লাইডে এটা দেখিয়েছি। 3 দিনের মধ্যে ডিম ফুটিয়ে নিম বা কিড়া বের হয়। সদ্যজাত নিমগুলো সাদা রঙের হয়। এই নিমগুলো 4 বার খোলস পরিবর্তন করে এবং 10 থেকে 14 দিনের মধ্যে পূর্ণাঙ্গ থ্রিপসে পরিণত হয়। এটি হচ্ছে থ্রিপসের সংক্ষিপ্ত জীবনচক্র। এবার আসা যাক ক্ষতির প্রকৃতি, থ্রিপসের ক্ষতির প্রকৃতি ও লক্ষণ। এখানে আমরা পাশে চিত্রে দেখানোর চেষ্টা করেছি যে তার ক্ষতির লক্ষণটা কেমন। নিম্ফ ও পূর্ণবয়স্ক উভয় পোকাই ধানের কচি পাতার রস শোষণ করে খায়। বীজতলার চারায় সর্বাধিক আক্রমণ করে থাকে। আক্রমণের মাত্রা যদি খুব অধিক হয়ে যায় তাহলে সমগ্র পাতাকে বিবর্ণ করে ফেলে। মনে হয় যে পাতা শুকিয়ে গেছে। নিম্ফ ও পূর্ণবয়স্ক পোকা পাতার রস চুষে খাওয়ার ফলে পাতা লম্বলম্বিভাবে মুড়ে যায় এবং পাতা শুকিয়ে যায়। এই যে এখানে এর লক্ষণটি আমরা দেখানোর চেষ্টা করেছি। পাতায় খাওয়ার জায়গাটা হলদে থেকে লাল দেখা যায়। এটি হচ্ছে থ্রিপসের ক্ষতির প্রকৃতি এবং লক্ষণ, এবং বীজতলাতেই এই লক্ষণটি বেশি প্রকাশ পায়। এখন দমন ব্যবস্থাপনা। জমি শুকনো থাকলে
পর্যায়ক্রমে পানি দিতে হবে এবং পানি বের করে দিয়ে এ পোকা দমন করা যায়। এ পোকা দমনের জন্য পরীক্ষামূলকভাবে দেখা গেছে যে ইউরিয়া প্রয়োগ করে এই পোকার ক্ষতি কিছুটা কমানো যায়। এটি একটি ব্যতিক্রম ধর্মী দমন ব্যবস্থাপনা। প্রতিটি ফসলের প্রতিটি পোকা আক্রমণ বৃদ্ধি পায় সারের কারণে। বিশেষ করে ইউরিয়া সার যদি কম বা বেশি দেওয়া হয় তাহলে পোকার আক্রমণ বৃদ্ধি পায়, এমনকি অনেক ক্ষেত্রে অনেক ফসলের রোগও বৃদ্ধি পায়। কিন্তু এই একটি মাত্র পোকা থ্রিপস, যাকে দমন করতে হলে ইউরিয়া প্রয়োগ করতে হয়। এই জন্য শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে বলি যে হয়তো এমন একটি প্রশ্ন আসতে পারে যে কোন পোকা দমনের জন্য ইউরিয়া প্রয়োগ করা হয় বা কোন পোকা দমনের জন্য কোনো সার ব্যবহার করে। তখন উত্তর হবে ধানের থ্রিপস পোকা দমনের জন্য ইউরিয়া প্রয়োগ করা হয়। এক্ষেত্রে এই প্রয়োগ করলে পোকার ক্ষতি কিছুটা কমানো যেতে পারে। জমির চারপাশ থেকে বন্য ঘাস ও আগাছা পরিষ্কার করতে হবে। এটি খুব একটি গুরুত্বপূর্ণ কাজ। ক্লিন কাল্টিভেশন, পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে পারলে পোকা এবং রোগবালাই অনেকাংশে কমে যায়। তামাকের নির্যাস পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। তামাক পানিতে ভিজিয়ে রাখতে হবে সারা রাত, তারপরে সকালে সেই নির্যাস মিশ্রিত যে পানি সেটা আমরা 1 থেকে নির্যাস যদি 1 কেজি হয় তাহলে আমরা 15 থেকে 20 কেজি পানি মিশিয়ে সেটা স্প্রে করতে পারলে এই পোকা দমন করা যায়। আক্রান্ত জমির শতকরা 25 ভাগ ধানের পাতা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে অনুমোদিত কীটনাশক ব্যবহার করব। এরপরে আমরা যে পোকাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গমের তার পোকা, ইংরেজিতে যাকে বলে ওয়্যার ওয়ার্ম অফ হুইট। এখানে ছবিটি দেখা যাচ্ছে। গমের ক্ষতিকর পোকার মধ্যে তার পোকা হচ্ছে অন্যতম। এ পোকার ক্রীড়া দেখতে তারের মতো বলে একে তার পোকা বা ওয়্যার ওয়ার্ম বলে। এটা কিন্তু একটা প্রশ্ন হতে পারে শিক্ষার্থী বৃন্দ, যে কোন পোকা দেখতে তারের মতো বা কোন পোকাকে তার পোকা বলা হয়। সেক্ষেত্রে গমের তার পোকার ক্রীড়া দেখতে তারের মতো বলেই একে তার পোকা বলে বা ওয়্যার ওয়ার্ম বলে। এটা উত্তরটি এরকমই হবে। বয়স্ক পোকা বা বিটল ক্লিক ক্লিক শব্দ করে বলে একে ক্লিক বিটলও বলা হয়। এটিও একটি প্রশ্ন হতে পারে যে কোন পোকা ক্লিক ক্লিক শব্দ করে। উত্তর হবে গমের তার পোকা ক্লিক ক্লিক শব্দ করে। কি কারণে তাকে ক্লিক বিটল বলা হয়? সে ক্লিক ক্লিক শব্দ করে বিধায় তাকে ক্লিক বিটল আমরা বলে থাকি। এ পোকাটি বহুভোজী, অর্থাৎ ধান, গম এটা ছাড়াও অন্যান্য ফসল যেমন ভুট্টা, গোল আলু এ সমস্ত ফসলেও আক্রমণ করে। পূর্ণাঙ্গ পোকা দেখতে ধূসর কালো অথবা বাদামি রঙের হয়। গমের তার পোকার জীবনচক্র, লাইফ সাইকেল, আমরা দেখতে পাচ্ছি এই গমের তার পোকার জীবনচক্র কিন্তু বেশ কিছুটা হলেও জটিল প্রক্রিয়া। স্ত্রী পোকা মাটির নিচে গমের শিকড়ের চারিদিকে ডিম পাড়ে। বয়স্ক পোকা 10 থেকে 12 মাস বাঁচে এবং মাটির নিচে অবস্থান করে। এর কয়েকদিন বা কয়েক সপ্তাহ পর ডিম ফুটে কিড়া বের হয়। কিড়া অবস্থায় এরা 2 থেকে 6 বছর মাটির নিচে থাকে এবং খেয়ে বড় হয়।
খেয়ে বড় হয়। এদের মুখ কীট নরম ও কখনো কোকুন তৈরি করে না। কোকুন বিষয়টা একটা নতুন শব্দ। মুখ কীট অবস্থায় কয়েক সপ্তাহ থাকার পর বয়স্ক পোকায় এরা পরিণত হয়। এখানে একটি বিষয় আমরা উল্লেখ করতে পারি যে ক্লিক বিটুলের সুকীট অবস্থা হলো গমের তার পোকা। এটা একটা প্রশ্ন আসতে পারে যে ক্লিক বিটুলের কোন অবস্থাটি গমের তার পোকা। সুকীট চিকন ও চকচকে হলুদের মতো, হলুদ থেকে বাদামি রঙের হয়। ৬টি চিকন খাটো পা থাকে। পূর্ণাঙ্গ পোকা আধা ইঞ্চি থেকে ১ ইঞ্চি লম্বা হয় এবং বালি মাটিতে সুকীটের চলাফেরাটা খুব বেশি থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই কীড়া দেখা যাচ্ছে, পূর্ণাঙ্গ পোকা এই পাতার উপরে দেখা যাচ্ছে। এখন এখানে একটা নতুন শব্দ আমরা পেলাম, কোকুন। কোকুনটি কি? কোকুন হলো মুখ কীটের সুরক্ষার একটি আবরণ। বিশেষ করে লেপিডোপ্টেরা বর্গের পোকার ক্ষেত্রে এটি বিবেচনা করা। তোমরা নিশ্চয়ই জানো যে লেপিডোপ্টেরা বর্গ বলতে আমরা প্রজাপতি বা মথ যেগুলো, সেগুলোকে আমরা লেপিডোপ্টেরা বর্গের পোকা হিসেবে বিবেচনা করে থাকি। আর এখানে একটা আছে, একটা টার্ম ক্রাইসেলিস হচ্ছে কিছু পোকার জীবনচক্রের তৃতীয় স্তর। আমরা একটা পোকার ৩ থেকে ৪টি স্তর থাকে। যখন ৩টি স্তর থাকে তখন তাকে অপূর্ণাঙ্গ, আর যখন 4টি স্তর থাকে বিশেষ করে পূর্ণাঙ্গ পোকা, ডিম, শুককীট, মুখকীট, তখন তাকে আমরা পূর্ণাঙ্গ স্তর বলি, পূর্ণাঙ্গ রূপান্তর বলে থাকি, মেটামরফোসিস। প্রজাপতি ও মথের ক্ষেত্রে এটি আলোচনা করা হয়। এক্ষেত্রে মুখকীটের শারীরিক কোষ ভাঙ্গে ও পূর্ণাঙ্গ পোকায় রূপান্তর হয়। আমরা তাহলে এখানে একটা নতুন শব্দ শিখলাম, কোকুন। এই কোকুনটা তৈরি করে না। মুখকীট অবস্থায় কয়েক সপ্তাহ থাকার পর বয়স্ক পোকায় এই গমের তার পোকা পরিণত হয়। এ পোকার ক্ষতির লক্ষণ হচ্ছে এ পোকা গাছের নিচের অংশ শিকড় খায়। আক্রান্ত গাছ গম বীজ গজায় না বা গজানো শুরু করলেও চারা চিকন হয় ও বৃদ্ধি ব্যাহত হয়ে মারা যায়। এটা হচ্ছে টিপিক্যাল সিমটম। এটা ক্ষেতের মধ্যে গেলে দেখা যায়। মৌসুমের শেষে অন্যান্য গাছের বা ঘাসের শিকড় খেয়ে এরা বেঁচে থাকে। এই ৩টি হচ্ছে এর ক্ষতির প্রকৃতি ও লক্ষণ। প্রথমটি হচ্ছে গাছের নিচের অংশ এবং শিকড় খাবে, এবং আক্রান্ত গাছের গম বীজ গজায় না বা গজানো শুরু করলেও চারা চিকন হবে, বৃদ্ধি ব্যাহত হবে এবং গাছের বা ঘাসের শিকড় খেয়ে এরা বেঁচে থাকবে। এরপরে আসি দমন ব্যবস্থাপনা। দমন ব্যবস্থাপনার মধ্যে প্রথমেই হচ্ছে চারা অবস্থায় পরিমিত সেচ দিয়ে এ পোকার আক্রমণ যথেষ্ট কমানো যায়। গম আবাদের ক্ষেত্রে ১৭ থেকে ২০ দিন, বীজ গজানোর ১৭ থেকে ২০ দিন পরে প্রথম সেচ দেওয়া হয়। এই প্রথম সেচটা যদি দেওয়া যায় তাহলে এই পোকার আক্রমণ অনেক অংশে কমে যায়। এটা নিশ্চিত করতে হবে অবশ্যই যে আমরা সেচ দিয়ে গম চাষ করব। গ্রীষ্মের সময় গভীর চাষ দিয়ে জমি কিছুদিন পতিত রাখতে হবে। এতে মাটির নিচের ডিম, কীড়া, মুখকীট রোদে মারা যাবে বা পাখি এদেরকে খেয়ে ফেলবে। শস্যপর্যায় অবলম্বন করতে হবে। প্রতি বছরই একই জমিতে গমের চাষ না করে আমরা সরিষা চাষ করতে পারি। সরিষার চাষ না করে আমরা সেখানে ডাল জাতীয় ফসল চাষ করতে পারি। অর্থাৎ একই ফসল না চাষ করে আমরা পরিবর্তন করব। গমের জন্য যখন মাটিতে পর্যাপ্ত জলীয় বাষ্প থাকবে তখন গম বীজ বপন করব। অর্থাৎ সঠিক সময়ে গম বীজ আমরা নভেম্বরের মধ্যে গম বীজ বপন করা নিশ্চিত করতে হবে। রাসায়নিক দমন যেমন সেভিন পাউডার প্রতি হেক্টর জমিতে ১৭৫০ গ্রাম দিয়ে মাটি শোধন করে এ পোকা দমন করা যায়। এ পোকা দমনের জন্য প্রথম যে বিষয়টি আমাদের মানতে হবে সেটি অবশ্যই ১৭ থেকে ২০ দিন পর
আমার প্রথম সেচটি নিশ্চিত করতে হবে। এরপরে আমরা আসি গমের জাপ পোকা, সবশেষ আলোচনার পোকা। গমের জাপ পোকা একটি বহুভুজী পতঙ্গ, নাশপাতি আকৃতির, সবুজ রঙের পাখা বিশিষ্ট এবং পাখাবিহীন ক্ষুদ্র পোকা, মাথা বাদামি রঙের, শীতের শেষে ও বসন্তের প্রথমে এরা আক্রমণ করে। আমরা পোকাটা দেখতে পাচ্ছি। এরপরে জীবনচক্র, স্ত্রী জাপ পোকা পুরুষ পোকার সাথে মিলন ছাড়াই ডিম না দিয়ে সরাসরি বাচ্চা দেয়। এটা অপুংজনী। আমি এটি আলোচনা করব। যখন গম পেকে যায় এবং গ্রীষ্মকাল উপস্থিত হয়, তখন এদের পাখা বিশিষ্ট পুরুষ ও স্ত্রী উভয় পোকারই জন্ম হয়। এখানে আমরা দেখাচ্ছি যে অপুংজনী বিষয়টা কি। অপুংজনী হচ্ছে পতঙ্গ জগতে কুমারী মাতা বহু দেখা যায়। এ পদ্ধতিতে ডিম্বাণু ও শুক্রাণু ছাড়াই নিষিক্ত হয়ে পড়ে কিছু সংখ্যক প্রজাপতিকে এ প্রকার যৌন ব্যতিক্রম দেখা যায়। কোনো কোনো পতঙ্গে পুরুষ প্রজাতির সঙ্গম বা পুরুষগুলো যৌনহীন। এসব ক্ষেত্রে কুমারী মাতা পতঙ্গ বাচ্চা প্রসব করে প্রজাতির বংশবৃদ্ধি বহাল রাখে, নতুবা এ প্রজাতি বিলুপ্ত হয়ে যেত। তাহলে আমরা অপুংজনী বিষয়টা আমরা কি এটা জানলাম। অপুংজনী কি, এরকম ধরনের একটা প্রশ্ন কিন্তু শিক্ষার্থীবৃন্দ আসতে পারে। এরপরে ক্ষতির প্রকৃতি ও লক্ষণ। বাচ্চা এবং পূর্ণবয়স্ক পোকা উভয়ই গমের শীষ ও কচি পাতা থেকে রস চুষে খায়, যার কারণে ফলন কমে যায়। জমিতে অতিরিক্ত সার ও অধিক সেচ দিলে এ পোকার আক্রমণ বেড়ে যায়। আমি একটু আগে কিন্তু আলোচনা করছিলাম যে শুধুমাত্র সারের অতিরিক্ত দেয়া বা কম দেওয়ার কারণে অনেক ধরনের পোকা বা রোগ হতে পারে। তবে একটি মাত্র পোকা ইউরিয়া প্রয়োগ করে দমন করা হয়, সেটি হচ্ছে থ্রিপস। আক্রমণ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে ফলনটাই কমে যাবে। আমরা এর দমন ব্যবস্থাপনা বলতে লেডিবার্ড বিটুলের কীড়া জাপ পোকা খায় বলে জমিতে লেডিবার্ড বিটুলের সংখ্যা বৃদ্ধি করার ব্যবস্থা নিতে হবে। এই যে লেডিবার্ড বিটুল, এটা যদি আমরা এলোপাতারি কীটনাশক ব্যবহার করি তাহলে এটা মরে যেতে পারে, যে কারণে এই পোকা যাতে না মারে, উপকারী পোকা যাতে মাঠে না মারে, এই জন্য এলোপাতারি কীটনাশক আমরা ব্যবহার করব না। জমির মধ্যে ও আশেপাশের ঘাস পরিষ্কার রাখতে হবে। রাসায়নিক দমন যেমন ম্যালাথিয়ন 57 ইসি 1 মিলি পার লিটার পানিতে মিশিয়ে গাছ স্প্রে করলে এ পোকা দমন করা যায়। আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি লেডিবার্ড বিটল এবং এদের কীড়া জাপ পোকা খায়, এই কীড়াগুলো খায়। তো এই পোকাগুলোর আমরা প্রত্যেকটি পোকার জীবন চক্র, তার ক্ষতির লক্ষণ এবং দমন ব্যবস্থাপনা সম্পর্কে আমরা আলোচনা করলাম। আমি সবশেষে একটি বিষয় আলোচনা করতে চাই যে সমন্বিত বালাই ব্যবস্থাপনার আলোকে দানাদার ফসলের দমন ব্যবস্থাপনা সাধারণ নীতিমালা। সাধারণ নীতিমালায় এই সমন্বিত বালাই ব্যবস্থাপনা, ইংরেজিতে যাকে বলে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, সংক্ষেপে বলে আইপিএম। এই আইপিএম এর 5টি উপাদান। তার 1 নাম্বার বালাই সহনশীল জাতের চাষ, 2 নাম্বার উপকারী পোকামাকড় সংরক্ষণ ও লালন পালন। তার আবার 3টি অংশ আছে। আইলে সবজি চাষ করা যায়, ফসল খেতে বাঁশের বুস্টার ব্যবহার করা যায়, ফসল কর্তনের পর আইলে খড় বিছিয়ে উপকারী পোকার আশ্রয়স্থল তৈরি করে দেয়া যায়। 3 নম্বর উপাদান আধুনিক চাষাবাদ। সেখানে যে বিষয়গুলো অনুসরণ করতে হয়, ভালো বীজ ব্যবহার করতে হয়, জমি ভালো করে চাষ করতে হয়, সঠিক দূরত্বে রোপণ করতে হয়, সুষম মাত্রায় সার ব্যবহার করতে হয়, আগাছা দমন করতে হয়, সঠিক সময়ে সেচ দিতে হয়, পরিচর্যা করতে হয় এবং সঠিক সময়ে কাটতে হয়। এরপরে যান্ত্রিক উপায়ে দমন। ফসলের পাতা ও ডগা কেটে দেওয়া যায়, পোকা খাদক পাখি বসার ডালপালা দেওয়া যায়, বসার জন্য আলোর ফাঁদ দেওয়া যায়। এরপরে রাসায়নিক উপায়ে দমন। সেক্ষেত্রে সঠিক ঔষধ নির্বাচন করতে হবে, কীটনাশক সঠিক সময় ব্যবহার করতে হবে, সঠিক নিয়মে এবং সঠিক মাত্রায় কীটনাশক প্রয়োগ করতে হবে। এই এই যে 5টি উপাদান, এই 5টি উপাদানের কোনোটি না কোনোটি আমরা যে পোকাগুলো আলোচনা করলাম গত দুদিনে, তার কোনো না কোনো অংশে আলোচনা করা হয়েছে। তাহলে এই 5টি উপাদান যদি একজন শিক্ষার্থী জানতে পারে, তাহলে
এখান থেকে নির্বাচন করে কোন পোকাটির দমনের ক্ষেত্রে কোন পদ্ধতি, কোন কৌশল ব্যবহার করা হবে সেটি আমরা জানতে পারি। তো আমরা এতক্ষণ আলোচনা করলাম। আমার আলোচনায় আমার সাথে থাকার জন্য সকল শিক্ষার্থীকে ধন্যবাদ। এখন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা সেটি আলোচনা করতে পারি। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার আলোচনা। যদি এই আলোচনার পার্টটি বাসায় বসে তোমরা আরো একটু প্র্যাকটিস করো, তাহলে আমার বিশ্বাস তোমরা আরো ভালো জানতে পারবে। মাঠে এই পোকাগুলো দেখা যায়। এখন এই মহামারীর কারণে আমরা মাঠে আর তোমাদেরকে নিতে পারছি না, কিন্তু যদি আমরা কখনো সুযোগ পাই তাহলে অবশ্যই মাঠে নিয়ে তোমাদের হাতে কলমে প্রত্যেকটি পোকা আমরা দেখানোর চেষ্টা করব। এখন যদি কোনো প্রশ্ন, আমি দেখতে পাচ্ছি না তেমন কোনো প্রশ্ন। যদি প্রশ্ন থাকে তাহলে নেই যেহেতু, তাহলে আমরা এখন শেষ করতে পারি। সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সকলে ঘরে থাকবে, নিরাপদে থাকবে। আসসালামু আলাইকুম।